আসসালামু আলাইকুম। হিসাব বিজ্ঞান ছন্দ। ব্যয় সম্পদ উত্তোলন বাড়লে ডেবিট, কমলে ক্রেডিট। আয় দায় মূলধন বাড়লে ক্রেডিট, কমলে ডেবিট। শিক্ষার্থী, এই ছন্দটিকে আমরা যদি মনে রাখতে পারি তাহলে হিসাব বিজ্ঞানের অনেকগুলো অধ্যায় এবং অনেকগুলো কঠিন বিষয় খুব সহজ হয়ে যাবে। তাই আহ্বান রইল এই ছন্দটিকে বারবার বলে এই জিনিসটিকে রপ্ত করার জন্য। যা হোক শিক্ষার্থী, তোমাদের প্রিয় কলেজ ন্যাশনাল আইডিয়াল গার্লস কলেজের পক্ষ থেকে আয়োজিত এনআইটিসি হোম কলেজের হিসাব বিজ্ঞান বিষয়ের দ্বিতীয় পর্বে আজ 14তম ক্লাস। আর এই 14তম ক্লাসে আমি প্রভাষক জয়ন্তচন্দ্র দেব হাজির হয়েছি তোমাদের সাথে একটি প্রতিষ্ঠান, ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানের আয় বিবরণী কিভাবে প্রস্তুত করতে হয় সেই বিষয়টি নিয়ে। আশা করি শিক্ষার্থী পুরো ক্লাসটি মনোযোগ সহকারে দেখবে এবং অবশ্যই এই অঙ্কটি তোমাদের SW হিসেবে থাকবে। তোমরা খাতায় এখনই এই ক্লাস দেখাকালীন সময়ের মধ্যেই খাতায় অঙ্কটি SW হিসেবে করে ফেলবে। যা হোক শিক্ষার্থী, তো চলো প্রথমে আমরা এই একটি প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানগুলো পণ্য ক্রয় এবং পণ্য বিক্রয় করে থাকে, সেই ধরনের প্রতিষ্ঠানের একটা রামিন এবং অন্যান্য তথ্যাবলীগুলো আমরা আগে জাস্টিফাই করে নিব, একটু বিশ্লেষণ করে নিব এবং পরবর্তীতে এই প্রতিষ্ঠানের আয় বিবরণীটা প্রস্তুত করব। সেক্ষেত্রে আমরা জানি যে এই ক্রয় বিক্রয়মূলক প্রতিষ্ঠানের আয় বিবরণীটি সাধারণত মুনাফা বের করতে হয় 3টে স্টেপে। প্রথমে মোট মুনাফা, তারপর পরিচালন মুনাফা, তারপর নেট মুনাফা। সেক্ষেত্রে আমরা গত ক্লাসগুলোতে তোমাদের সাথে সেবামূলক প্রতিষ্ঠান নিয়ে আলোচনা করেছি, আর আজ আমাদের আলোচনা হচ্ছে ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান। সেক্ষেত্রে শাহী ট্রেডিং এর 2019 সালের 31 ডিসেম্বর তারিখের রামিল প্রারম্ভিক মজুদ পণ্য ব্যয় ডেবিট 30,000 টাকা, ক্রয় ব্যয় ডেবিট 1,42,000 টাকা, বিক্রয় আয় ক্রেডিট 2,10,000 টাকা, বিক্রয় ফেরত বিপরীত আয় বা আয় হ্রাস ডেবিট 5,000 টাকা, উত্তোলন ও মূলধন মালিকানা সত্ত্ব হ্রাস ডেবিট 10,000 টাকা, মালিকানা সত্ত্ব বৃদ্ধি ক্রেডিট 2 লক্ষ টাকা, মজুরি ব্যয় ডেবিট 8,000 টাকা, ক্রয় পরিবহন ব্যয় ডেবিট 10,000 টাকা, প্রাপ্য হিসাব আমি টাকা পাবো দেনাদার সম্পদ ডেবিট 60,000 টাকা, প্রদেয় হিসাব দায় ক্রেডিট 42,000 টাকা, অগ্রিম বীমা কোনো খরচ অগ্রিম পরিশোধ করা সম্পদ ডেবিট 2,000 টাকা, আর্বত্র সম্পদ ডেবিট 1,60,000 টাকা, বিক্রয় পরিবহন ব্যয় ডেবিট 5,000 টাকা, বেতন 10 মাসের জন্য ব্যয় ডেবিট 20,000 টাকা, বন্ধকি ঋণ আমাদের দায় ক্রেডিট 50,000 টাকা, বিজ্ঞাপন আমাদের ব্যয় ডেবিট 30,000 টাকা, ঋণের সুদ ব্যয় ডেবিট 5,000 টাকা, বিনিয়োগ সম্পদ ডেবিট 15,000 টাকা। শিক্ষার্থী, এখানে আমাদের বেতন 10 মাস বলে একটা ফিগার দেওয়া হয়েছে, যার মধ্যে 2 মাসের টাকা আমাদের বকেয়া হিসেবে আমাদেরকে বের করতে হবে এবং তা আমাদের এই বেতনের সাথে যোগ হবে। কেননা আমাদের এই পুরো অঙ্কটাকে আমরা ধরে নিচ্ছি এটি একটি আর্থিক বছর, যা হচ্ছে 12 মাসের অঙ্ক। শিক্ষার্থী, অন্যান্য তথ্যাবলীর মধ্যে রয়েছে সমাপনী মজুদ পণ্য, অর্থাৎ বছর শেষে যে পণ্য রয়ে গেল সেই পণ্য মূল্যায়ন করা হয়েছে 50,000 টাকা, কিন্তু যার মধ্যে 5,000 টাকা পণ্য আগুনে বিনষ্ট হয় এবং এই আগুনে বিনষ্ট হওয়ার ক্ষেত্রে বীমা কোম্পানির সাথে আমাদের একটা চুক্তি ছিল, কিন্তু বীমা কোম্পানি এই ক্ষেত্রে কোনো প্রকার ক্ষতিপূরণ দিতে সম্মত হয়নি। তাহলে এই 5,000 টাকাই আমাদের ক্ষতি। 2, মালিক কর্তৃক পণ্য উত্তোলন 3,000 টাকা, যা হিসাবভুক্ত হয়নি। শিক্ষার্থী, এখানে মালিক উত্তোলন করেছে এবং পণ্য তাই ক্রয় থেকে বাদ এবং উত্তোলনের সাথে বিষয়টি যোগের বিষয়। 3, অগ্রিম বীমার অর্ধাংশের মেয়াদ উত্তীর্ণ। সেক্ষেত্রে অগ্রিম বীমা আমাদের জন্য সম্পদ যার অর্ধাংশের মেয়াদ উত্তীর্ণ, অর্থাৎ মেয়াদ চলে গিয়েছে, এবং এই মেয়াদ উত্তীর্ণ অংশটুকু হবে আমাদের ব্যয়। 4 নম্বর, বিজ্ঞাপনের 3 ভাগের 2 অংশ বিলম্বিত করতে হবে।
শিক্ষার্থী বিজ্ঞাপন আমাদের ব্যয়, কিন্তু যার 3/2 অংশ বিলম্বিত, অর্থাৎ এটি একটু অগ্রিম খরচ টাইপের, এটি আমাদের সম্পদ। 5 বিনিয়োগের বকেয়া সুদ 1000 টাকা। শিক্ষার্থী বিনিয়োগের সুদ আমাদের আয়, এবং এই আয় বকেয়া থাকার কারণে সেটা আবার আমাদের সম্পদ। যা হোক, আমরা আজ তোমাদের সাথে আমরা আলোচনা করব এই করণীয় প্রথম অংশটি, অর্থাৎ বিশদ আয় বিবরণী। আগামী ক্লাসে আমরা তোমাদের সাথে আলোচনা করব এই প্রশ্নেরই ধারাবাহিকতায় মালিকানা সত্ত্ব বিবরণী এবং আর্থিক অবস্থার বিবরণী। শিক্ষার্থী বিশদ আয় বিবরণী, যেখানে প্রতিষ্ঠানের আমরা মুনাফা, নিট মুনাফা বা ক্ষতি নির্ণয় করার চেষ্টা করব। এই ক্ষেত্রে শিক্ষার্থী বিশদ আয় বিবরণীতে আমাদের শুধুমাত্র প্রতিষ্ঠানের আয় এবং ব্যয় বিষয়গুলোকেই বিশদ আয় বিবরণীতে লিপিবদ্ধ করতে হয়। প্রথমে আমাদের যে পণ্য বিক্রয়, প্রতিষ্ঠানের মূল ইনকাম হচ্ছে পণ্য বিক্রি করা, এই পণ্য বিক্রয় হচ্ছে মূল আয়। তার থেকে পণ্য ক্রয় বা ক্রয় সংক্রান্ত খরচগুলো বাদ দিলে আমরা পাবো মোট মুনাফা, এবং মোট মুনাফার পরবর্তীতে আমরা প্রতিষ্ঠানকে পরিচালনা করতে গেলে আমাদের যে অফিস সংক্রান্ত কিছু ব্যয় হয়ে থাকে, অর্থাৎ অফিসিয়ালি ব্যয়, এবং কিছু ব্যয় হয়ে থাকে পণ্যটাকে সেল করতে গিয়ে আমরা বিজ্ঞাপন কিংবা শোরুম ভাড়া এই জাতীয় বিক্রয় সংক্রান্ত কিছু খরচ আমরা সম্পাদন করে থাকি। সেই অফিস সংক্রান্ত ব্যয় এবং বিক্রয় সংক্রান্ত ব্যয়গুলোকে বাদ দিলে বের হবে প্রতিষ্ঠানের পরিচালন মুনাফা। আর এই পরিচালন মুনাফার সাথে আমরা আমাদের প্রতিষ্ঠানে আদার্স যে ইনকামগুলো রয়েছে, যেমন বাট্টা প্রাপ্তি, কমিশন প্রাপ্তি, কিংবা আমাদের কোনো সম্পদ বিক্রি করে মুনাফা প্রাপ্তি, বিনিয়োগের সুদ প্রাপ্তি, এই ধরনের আয়গুলোকে আমরা যোগ করব। অন্যদিকে অন্যান্য ব্যয় বলতে যেমন ঋণের সুদ, কিংবা কোনো প্রকার চুরি বা দুর্ঘটনাজনিত ক্ষতি, কিংবা আমাদের আজকে আগুন বিনষ্ট, অগ্নি বিনষ্টজনিত যে ক্ষতি, সেই বিষয়গুলো বাদ দিলে বের হবে আমাদের নিট মুনাফা। তো চলো শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই তোমরা খাতা নিয়ে প্রস্তুত। আমরা এই প্রতিষ্ঠানের বিশদ আয় বিবরণী করতে যাচ্ছি। শিক্ষার্থী, আমাদের প্রতিষ্ঠানের নাম শাহী ট্রেডিং, এর বিশদ আয় বিবরণী, এবং আমাদের সমাপ্ত বছর হচ্ছে 2019 সালে 31 ডিসেম্বর তারিখে। আমাদের ঘর বানিয়েছি বিবরণ টাকা টাকা টাকা। আমার প্রতিষ্ঠানের প্রথম যে ইনকামটি রয়েছে সেই ইনকামটি আমরা লিখব, সেটি হচ্ছে আমাদের বিক্রয়। বিক্রয় বলে আমাদের যে টাকাটা রয়েছে সেটি হচ্ছে 2,10,000 টাকা। কিন্তু বিক্রয়ের সাথে আমাদের একটি কাজ রয়েছে, সেটি হচ্ছে বিক্রয় ফেরত রয়েছে। তাই আমরা সেই বিক্রয় ফেরত, বা যেটাকে আমরা বলে থাকি আন্তঃফেরত, সেই আন্তঃফেরত আমরা বাদ দিব 5,000 টাকা। বিক্রয়ের সাথে আমাদের অলিখিত কোনো বিক্রয় থাকলে আমরা আবার কি করতাম, যোগ করতাম। কিন্তু আজকে আমাদের সেরকম কোনো এন্ট্রি না থাকার কারণে আমরা বিক্রয় থেকে বিক্রয় ফেরত বাদ দিচ্ছি, এবং এটি হচ্ছে আমাদের নিট বিক্রয়। শিক্ষার্থী, এই নিট বিক্রয় থেকে এখন আমরা বাদ দিব এই যত টাকার পণ্য বিক্রয় হয়েছে সেই পণ্যের যে কস্টিং, সেই পণ্যের যে পিছনে আমাদের যে ব্যয় রয়েছে সেই ব্যয়টুকু বাদ দিব। অর্থাৎ যত টাকার পণ্য আমরা কত টাকায় বিক্রি করেছি, আমরা বিক্রি করেছি 2,05,000 টাকায়, কিন্তু সেই প্রোডাক্টের ব্যয় কত। তো তার প্রথমে যে পয়েন্ট রয়েছে সেই পয়েন্টটি হচ্ছে প্রারম্ভিক মজুদ পণ্য। বছরের শুরুতে যে পণ্যটি আমাদের রয়ে গিয়েছে সেটি হচ্ছে আমাদের 30,000 টাকা। সেক্ষেত্রে কোনো কাজ না থাকলে আমরা দ্বিতীয় গড়কে ফলো করব, কিন্তু কোনো যোগ বা বিয়োগে কোনো সংক্রান্ত কাজ থাকলে আমরা প্রথম গড়ে এই বিষয়টিকে সম্পাদন করে নিব। সেক্ষেত্রে বিক্রিত পণ্য ব্যয় পরের পার্ট হচ্ছে পণ্য ক্রয়, এবং সেই পণ্য ক্রয়ের পরিমাণ হচ্ছে 1,42,000 টাকা। এই 42,000 টাকা থেকে আমরা কি বাদ দিব, বাদ দিব হচ্ছে আমাদের যে অগ্নি বিনষ্ট পণ্য, অর্থাৎ আগুন লেগে পণ্য পুড়ে যাওয়া, সেই আগুন লেগে পণ্য পুড়ে যাওয়ার পরিমাণটি অর্থাৎ 5,000 টাকা আমরা বাদ দিব মালিক কর্তৃক যে পণ্য উত্তোলন, অর্থাৎ মালিক যে পণ্য উত্তোলন করেছে সেই উত্তোলনের পরিমাণ। সেখানে মালিক কর্তৃক পণ্য উত্তোলন রয়েছে 3,000 টাকা। এই 3,000 টাকা, দ্যাটস মিন এই 1,42,000 টাকা থেকে 8,000 টাকা বাদ দিলে আমাদের নিট ক্রয়ের পরিমাণ দাঁড়াবে 1,34,000 টাকা। এবার শিক্ষার্থী, আমরা এই পণ্য ক্রয় সংক্রান্ত যে ব্যয়গুলো, যেমন মজুরি, শুল্ক কিংবা আমদানি শুল্ক, সেই বিষয়গুলোকে আমরা এই বিষয়ে অন্তর্ভুক্ত করব। এক্ষেত্রে মজুরি রয়েছে তোমাদের 8,000 টাকা, রয়েছে ক্রয় পরিবহন নামে একটি এন্ট্রি, সেই ক্রয় পরিবহন
অর্থাৎ পণ্য আনার খরচ, যেটাকে আমরা বলে থাকি আন্তঃপরিবহন, এটি রয়েছে 10,000 টাকা। এরপর আমাদের এই সব বিষয়গুলোকে আমরা এখন যোগ করব। 30, 1,34,000, 8,000 এবং 10,000 সব যোগ করলে আমাদের দাঁড়াবে 1,82,000 টাকা। এই 1,82,000 টাকা থেকে যে প্রোডাক্টগুলো বিক্রি হয়নি, অর্থাৎ সমাপনী মজুত পণ্য যে রয়েছে, সেই সমাপনী মজুত পণ্য আমরা বিয়োগ করব। এই ক্ষেত্রে শিক্ষার্থী আমাদের প্রশ্নে বলা ছিল সমাপনী মজুত পণ্য 50,000 টাকা, যার মধ্যে 5,000 টাকা পণ্য আগুনে পুড়ে গিয়েছে, অর্থাৎ সমাপনী মজুত পণ্য 45,000 টাকা। 1,82,000 থেকে 45,000 টাকা আমরা বাদ দিলে আমাদের বিক্রিত পণ্যের ব্যয় দাঁড়াবে 1,37,000 টাকা। শিক্ষার্থী এই নিট বিক্রয় থেকে আমরা এখন এই বিক্রিত পণ্যের ব্যয় অর্থাৎ 1,37,000 টাকা বাদ দিলে আমাদের যে মুনাফাটা থেকে যাবে, অর্থাৎ যত টাকা আমরা প্রোডাক্ট সেল করেছি সেই প্রোডাক্ট সেল থেকে আমাদের একটা মুনাফা রয়েছে, যে মুনাফাটাকে আমরা বলবো মোট মুনাফা। আশা করি শিক্ষার্থী নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্য বাদ দিলে যে মোট মুনাফা সেই বিষয়টি বুঝতে পেরেছি। শিক্ষার্থী আমরা এখন বাদ দেব এই প্রতিষ্ঠান পরিচালনা করতে গিয়ে আমাদের যে আরও পরিচালন ব্যয় রয়েছে, সেই পরিচালন ব্যয়, যেখানে আমাদের পণ্য বিক্রয় সংক্রান্ত ব্যয় এবং অফিস সংক্রান্ত ব্যয়কে অন্তর্ভুক্ত করতে হয়। এক্ষেত্রে পণ্য পরিচালন ব্যয়ের মধ্যে রয়েছে প্রথমে এই যেটি, সেটা হচ্ছে বিমা, অগ্রিম বিমা, যার মেয়াদ উত্তীর্ণ হয়েছিল, বলা ছিল সমন্বয়ে, যার হাফ অংশ মেয়াদ উত্তীর্ণ, যেটাকে আমরা বলবো বিমা খরচ, এবং বিমা অগ্রিম বিমা ছিল 2,000 টাকা, যার হাফ অংশ মেয়াদ উত্তীর্ণ, দ্যাটস মিন হাফ করলে হচ্ছে 1,000 টাকা। সেক্ষেত্রে এরপরে রয়েছিল আমাদের বিক্রয় পরিবহন, যেটি আমাদের পরিচালন ব্যয়, বিক্রয় পরিবহন বা আমাদের বহি পরিবহন বলে যে বিষয়টি, সেই বিষয়টি হচ্ছে 5,000 টাকা। সেক্ষেত্রে এরপর রয়েছে আমাদের বেতন, যে বেতনের পরিমাণটি রয়েছিল 10 মাসে 20,000 টাকা। এই বেতন সাথে কাজ থাকার কারণে আমরা প্রথম গড়টিকে ইউজ করছি, যার মধ্যে আমাদের কি হবে, যোগ বকেয়া। কত টাকা বকেয়া? 2 মাসের টাকা বকেয়া। তাহলে আমরা কিভাবে বের করব? 20,000 টাকা যেহেতু 10 মাসের বকেয়া, তাহলে 10 দিয়ে ভাগ, 2 দিয়ে গুণ, দ্যাটস মিন 4,000 টাকা। অর্থাৎ 20,000 এবং 4,000 যোগ করলে বেতন হচ্ছে 24,000 টাকা। তাহলে বিমা খরচ আমাদের পরিচালন ব্যয়, বিক্রয় পরিবহন 5,000 টাকা হচ্ছে আমাদের পরিচালন ব্যয়, বেতন 24,000 টাকা হচ্ছে আমাদের পরিচালন ব্যয়। এই ধরনের আরও একটা পরিচালন ব্যয় রয়েছে, যেমন বিজ্ঞাপন। বিজ্ঞাপন দেওয়া আমাদের পরিচালন ব্যয়। এই প্রশ্নে আমাদের বিজ্ঞাপন নেওয়া মিলে আমাদের বিজ্ঞাপন নামে যে এন্ট্রি রয়েছে, সেই বিজ্ঞাপনটি ছিল 30,000 টাকা। কিন্তু সমন্বয় রয়েছে যে বিজ্ঞাপনে 3/2 অংশ বিলম্বিত, অর্থাৎ অগ্রিম টাইপের অংশ। এই বিলম্বিত বিজ্ঞাপন আমরা বের করব 30,000 টাকার 3/2, অর্থাৎ 20,000 টাকা আমরা বাদ দিলে আমাদের এই বছরে বিজ্ঞাপন খরচ দাঁড়াচ্ছে 10,000 টাকা। শিক্ষার্থী তাহলে আমাদের বিমা খরচ 1, বিক্রয় পরিবহন 5, 6 এবং বেতন 24, দ্যাটস মিন 30, বিজ্ঞাপন 10, তার মানে হচ্ছে আমাদের পরিচালন ব্যয় টোটাল দাঁড়িয়েছে 40,000 টাকা। আমাদের মোট মুনাফা ছিল 68,000 টাকা। 68,000 টাকা থেকে 40,000 টাকা বাদ দিলে আমাদের যে 28,000 টাকা প্রফিট দাঁড়িয়েছে, সেই প্রফিটের নাম হচ্ছে পরিচালন মুনাফা। শিক্ষার্থী এই পরিচালন মুনাফার সাথে আমরা যোগ করব আমাদের আদার্স ইনকাম, যেটাকে আমরা বলবো অন্যান্য আয়। শিক্ষার্থী এই ক্ষেত্রে আমাদের এই চালানি কারবারের লাভ ছাড়া এবং বিক্রয় ছাড়া বাকি যত আয় আছে সেই আয়টিকে আমরা বলবো অন্যান্য আয়। যেমন আমাদের আজকে যে অন্যান্য আয় রয়েছে সেটা হচ্ছে বিনিয়োগের একটি সুদ, যেটি সমন্বয় ছিল। বিনিয়োগ করা, বিনিয়োগের সুদ আমাদের একটি আয়, তার পরিমাণ ছিল শুধুমাত্র 1,000 টাকা। এই একটি আমাদের অন্যান্য আয়, যা যোগ করলে হচ্ছে 29,000 টাকা হচ্ছে আমাদের টোটাল আয়। সেখান থেকে বাদ দিব শিক্ষার্থী অন্যান্য ব্যয়, অর্থাৎ যে ব্যয়গুলো আমাদের প্রতিষ্ঠান পরিচালনা ছাড়াও হয়ে থাকে, যেমন অগ্নি বিনষ্টজনিত ক্ষতি। আমাদের আজকে আগুন লেগে পণ্য পুড়ে গিয়েছিল, সেই আগুন এবং বিমা কোম্পানি এক্ষেত্রে কোনো প্রকার ক্ষতিপূরণ দিতে সম্মত হয়নি, তাই এই অগ্নি বিনষ্টজনিত ক্ষতি হচ্ছে আমাদের অন্যান্য ব্যয়। রয়েছে আমাদের ঋণের সুদ। আমরা ঋণ নিয়েছিলাম, যত প্রকার ঋণ নিয়ে থাকবো এবং যত সুদগুলো আমরা পরিশোধ করব, সেই সুদগুলো হচ্ছে আমাদের অন্যান্য ব্যয়।
শিক্ষার্থী টোটাল আমাদের ব্যয় পরিমাণ দাঁড়াচ্ছে অন্যান্য ব্যয় 10,000 টাকা এবং আমাদের নিট মুনাফা পরিমাণ দাঁড়াচ্ছে 19,000 টাকা। শিক্ষার্থী এই হলো আমাদের প্রতিষ্ঠানের শাই এন্ড ট্রেড কোম্পানির আজকের নিট মুনাফা। আশা করি শিক্ষার্থী আমরা এই নিট মুনাফা অংশটুকু চমৎকারভাবে বুঝতে পেরেছি। আমরা ধাপে ধাপে তোমাদের সাথে আলোচনা করলাম যাতে তোমরা সহজে এই বিষয়গুলো বুঝতে পারো। আগামী ক্লাসে আমরা তোমাদের সাথে আলোচনা করব এই নিট মুনাফা থেকেই কীভাবে মালিকানা সত্ত্ব বিবরণী প্রস্তুত করতে হয়, অর্থাৎ প্রতিষ্ঠানের মালিকের কত টাকা অধিকার রয়েছে, এবং ফাইনালি আমরা আলোচনা করব আর্থিক অবস্থার বিবরণী, অর্থাৎ প্রতিষ্ঠানের যে সম্পদ, দায় এবং মালিকানা সত্ত্ব এই দুটো বিষয়ের পরিমাণ সমান হতে হবে। কারণ আমাদের হিসাব সমীকরণ হচ্ছে A = L + E বা ওই সেই এর পরিমাণ অর্থাৎ সম্পদের পরিমাণ এবং দায় ও মালিকানা সত্ত্বের পরিমাণ দুটো সমান হতে হবে। সেই প্রুভমেন্টটা আমরা আগামী ক্লাসে আলোচনা করব। তো আশা করি শিক্ষার্থী বুঝতে পেরেছি এবং এই বিষয়টি কিন্তু তোমাদের SW হিসেবে তোমাদের থাকবে, যেটা আজকে আমরা CW করেছি সেই CWটি SW। তো যা হোক শিক্ষার্থী, এই ব্যাপারে কোনো প্রকার যদি তোমার কোনো জিনিস তোমার কাছে অপরিচ্ছন্ন মনে হয় কিংবা তোমাদের জানতে আগ্রহী হয়, আমাদের অবশ্যই মোবাইল নাম্বার এবং ফেসবুক এবং মেসেঞ্জার আইডি রয়েছে, তোমরা সেখানে নক করে জেনে নিতে পারবে। তো যা হোক আজকের ক্লাসটি শেষ পর্যন্ত দেখার জন্য এবং আগামী ক্লাস দেখার স্বাগতম জানিয়ে তোমাদের সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আমি প্রভাষক জয়ন্ত চন্দ্র দেব। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো।